ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আমাদের পার্ট 3-তে পড়ে। পার্ট 1-এ পড়ে জিরো কন্ডিশনাল সেন্টেন্স, তারপর পড়ে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স এবং পার্ট 3-তে পড়ে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সেরও আজ আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে আমরা স্টেট অফ বিং অর্থাৎ ওয়্যারের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় পর্বে আমরা স্টেট অফ পজিশন অর্থাৎ হ্যাডের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। তো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের আজ আমাদের তৃতীয় তথা শেষ পর্ব অ্যাকশন ভার্ব অর্থাৎ যে ভার্বের মাধ্যমে কিছু করা বোঝায়। চলো মূল আলোচনায় এসে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের অ্যাকশন ভার্বের ব্যবহার যেটা হয় সেটা সম্পর্কে বিস্তারিত জানি। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এটা আমাদের পার্ট 3। আজ আমরা আলোচনা করব অ্যাকশন ভার্ব নিয়ে। প্রথমে ডেফিনিশনটা একটু বলে দিই। যে শর্তে, অর্থাৎ আমরা জানি যে কন্ডিশনাল সেন্টেন্স কথার অর্থই হচ্ছে যে শর্ত থাকা বাক্য, যে বাক্যে আমাদের শর্ত রয়েছে যে যদি এটা করো তবে এটা হবে, এমন যে শর্তে বর্তমান কল্পনায় নির্ভর করে অন্য একটি কাল্পনিক সিদ্ধান্ত বা ফলাফল নেওয়া হয় বা ফলাফল গ্রহণ করা হয়, তখন সেই শর্তকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে। এখন সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে একটা হচ্ছে বর্তমান কাল আর দ্বিতীয় হচ্ছে এটা কল্পনায়। যেমন তুমি যদি আসতে, আমি তোমাকে একটা গল্প শোনাতাম, তো তুমি আসোওনি, আমি তোমাকে গল্পও শোনাইনি, তো তুমি যদি আসতে, তো এরকম আর কি। তো বর্তমানে কিছু কল্পনায় কিছু করা যখন বোঝাবে তখন আমরা অ্যাকশন ভার্বের ব্যবহার করব। বর্তমানে যদি হওয়া বোঝায় তবে আমরা ওয়্যারের ব্যবহার করব। বর্তমানে কারো অধিকারে কিছু থাকা বোঝালে আমরা হ্যাডের ব্যবহার করব। সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজ আমাদের অ্যাকশন ভার্ব। তো বর্তমান কল্পনা এই জিনিসটাকে তোমরা অবশ্যই মনে রাখবে। তো যদিও এখানে ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হয়, তবুও কিন্তু এটা কল্পনাটা বর্তমানের। প্রথমে আমরা ডেফিনেশনটা দেখিনি। তোমরা যেহেতু এটা শর্ত, তো শর্ত এই বাক্যগুলো সাধারণত ইফ দিয়ে শুরু হয়। ইফ দিয়ে শুরু না হলেও তোমরা ইফের ব্যবহারটা কিন্তু বাক্যের মাঝেও করতে পারো। অর্থাৎ বাক্যের যে দ্বিতীয় অংশ, শর্তের যে ফলাফল বা সিদ্ধান্ত, সেটাকেও প্রথমে বসিয়ে ইফ যুক্ত যে ক্লজটা সেটাকে তোমরা পরেও বসাতে পারো। তা আমি প্রথমে ইফ যুক্ত ক্লজ যেটা সেটা প্রথমে দিয়ে দিয়েছি। প্রথমে তোমরা ইফ বসাবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। তারপর ইফ কথার অর্থ হচ্ছে যদি, তারপর একটা তবে থাকে বাংলায়, কিন্তু ইংরেজিতে তবে বলে কিছু নেই, তোমাকে একটা কমা বসাতে হবে। তারপর আবার যে ফলাফল পার্ট, যে সিদ্ধান্তের পার্ট, যদি এটা হয় তবে এটা হবে, তো সেই ফলাফল পার্টের জন্য আবার একটা সাবজেক্ট বসাবে। তারপর তার অর্থ অনুযায়ী একটা মডেল বসাতে হবে। সেই মডেলগুলোর মধ্যে উড, কুড, মাইট। কোনো কিছু করতাম তবে উড, কোনো কিছু করতে পারতাম তবে কুড, হয়তো করতাম তবে মাইট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট। তো এই কনস্ট্রাকশনটা তোমরা মনে রাখবে। এবার দেখো, যদি বৃষ্টি হতো তবে তুমি ভিজে যেতে। তো এখানে যদি বৃষ্টি হতো তবে তুমি ভিজে যেতে, এটা একটা বর্তমান কল্পনা। অর্থাৎ এখন যদি বৃষ্টি হতো তবে তুমি ভিজে যেতে, তো বৃষ্টি হয়ওনি, তুমি ভেজেওনি, এটা সম্পূর্ণ কল্পনার মধ্যেই রয়েছে। তো যদি বৃষ্টি হতো তো কি করবে, এখানে কনস্ট্রাকশনটাকে ফলো করো। ইফ ইট রেইনড, দেখো রেইনের পাস্ট ফর্ম রয়েছে। ইফ ইট রেইনড ইউ উড গেট ওয়েট, তুমি ভিজে যেতে, ইউ উড গেট ওয়েট। তো এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে এবং সাবজেক্টের পর উডের ব্যবহার হলো, তুমি ভিজে যেতে। নেক্সট এক্সাম্পলটা দেখো। আমি যদি জানতাম সে কোথায় বাস করে, আমি তাকে দেখতে যেতাম। এখানে দেখো একটা কমপ্লেক্স পার্ট রয়েছে। তো কমপ্লেক্স পার্ট থাকলেও তোমাকে কিন্তু ভার্বের দুটোতেই সেকেন্ড ফর্মই বসাতে হবে। ইফ আই নিউ হোয়ার হি লিভড, এখানে দেখো যদি আমি জানতাম কোথায় সে বাস করে, দুটোকেই কিন্তু পাস্ট ফর্মে রাখতে হবে। ইফ আই নিউ হোয়ার হি লিভড, যদি আমি জানতাম সে কোথায় বাস করে, তবে কি আছে, তবে আমি তাকে তার সাথে দেখা করতে যেতাম বা দেখতে যেতাম। তো তবে ইংরেজি এখানে কিছু নেই, কমা, আই উড গো টু সি হার। এখানে দেখো উডের ব্যবহার হলো এবং গো এর ব্যবহার হলো। চলো পরবর্তী পার্টে আসি। 3 নম্বর পয়েন্টটা দেখো। সে যদি না বলতো তবে আমি তাকে সাহায্য করতাম না। দেখো এখানে নেগেটিভ সেন্টেন্স, আবার নেগেটিভের এখানে যে দুটো পার্ট, শর্তের যে দুটো অংশ, দুটো অংশেই কিন্তু না রয়েছে। যদি সে না বলতো, ইফ হি ডিডন্ট টেল মি,
অর্থাৎ যদি সে আমাকে না বলতো, এখানে আমাকে উল্লেখটা আমি করিনি, আমি করে দিচ্ছি। সে যদি আমাকে না বলতো তবে আমি তাকে সাহায্য করতাম না। ইফ হি ডিডন্ট বা ডিড নট টেল মি, এখানে দেখো ডিডের ব্যবহার করাতে টেলটা প্রেজেন্ট ফর্মে চলে আসছে, অর্থাৎ একটা পাস্ট ফর্মে থাকলেই তোমার হয়ে যাবে। ইফ হি ডিডন্ট টেল মি আই উড নট হেল্প হিম। তো নেগেটিভ করলে তোমরা কি করবে, উডের পর একটা নট বসাবে যদি এই পার্টে নেগেটিভ থাকে, আর এই পার্টে যদি নেগেটিভ থাকে তো এখানে তো তোমাদের ভার্বের সেকেন্ড ফর্ম বসে, তাই ডিড বসিয়ে সেটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবে। যদি সে আমাকে না বলতো, সে যদি আমাকে না বলতো তবে আমি তাকে সাহায্য করতাম না। ইফ হি ডিডন্ট টেল মি আই উড নট হেল্প হিম। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, সে যদি ভালো করে পড়াশোনা করতো হয়তো সে ফেল করতো না। এবার দেখো এই সেকেন্ড পার্টটা শুধু নেগেটিভ রয়েছে, আর তার সাথে রয়েছে হয়তো, এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, তাই আমরা মাইটের ব্যবহার করলাম। যদি সে ভালো করে পড়াশোনা করতো, অর্থাৎ সে ভালো করে পড়াশোনা করেনি। ইফ হি স্টাডিড ওয়েল, ইফ শি স্টাডিড ওয়েল, যদি সে ভালো করে পড়াশোনা করতো, শি মাইট নট ফেল, সে হয়তো ব্যর্থ হতো না, সে হয়তো ফেল করতো না। এখানে মাইটের ব্যবহার কেন করলাম, এখানে সম্ভাবনা, হয়তো ফেল করতো না, শি মাইট নট ফেল। এখানে নেগেটিভটা দেখলে মাইটের সাথে নটের ব্যবহার হলো। 5 নম্বর এক্সাম্পলটা দেখো, তুমি যদি অনেক টাকা পেতে তুমি কি করতে, এটা জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ WH কোশ্চেন, তুমি কি করতে। যদি তুমি অনেক টাকা পেতে, ইফ ইউ গট মাচ বা এনাফ মানি, মাছ মানে অনেক, মাছ মানে অনেক, এনাফ মানে পর্যাপ্ত, যথেষ্ট। তো দুটোর অর্থের একটু ভিন্নতা রয়েছে। ইফ ইউ গট মাচ মানি, তুমি যদি অনেক অর্থ পেতে, একটা জিনিস মনে রাখবে, মানি কিন্তু আনকাউন্টেবল নাউন। তুমি যদি অনেক অর্থ পেতে বা টাকা পেতে, হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে। এখানে দেখো তবে তুমি কি করতে, তো তবে তুমি কি করতে, তবের জন্য তোমার কমা, এবং কি করতে সেই জন্য হোয়াট উড ইউ ডু। WH কোশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর ডু। এটা হচ্ছে তোমার WH কোশ্চেনের ব্যবহার গেল। যদি তোমার বন্ধু আসতো তুমি তাকে কোথায় নিয়ে যেতে। যদি তোমার বন্ধু আসতো, তোমার বন্ধু আসেও নি, তুমি তাকে কোথাও নিয়েও যাওনি, বর্তমানে একটা কল্পনা। ইফ ইউর ফ্রেন্ড কেম, কেম দেখো এটা, যদি তোমার বন্ধু আসতো, ইফ ইউর ফ্রেন্ড কেম হোয়ার উড ইউ টেক হিম, তুমি তাকে কোথায় নিতে। কোথায় WH ওয়ার্ড, WH কোশ্চেন, সাবজেক্টিভ কোশ্চেন, তাই তুমি তাকে কোথায় নিয়ে যেতে, হোয়ার উড ইউ টেক হিম। তো এটা প্রশ্ন কিভাবে তৈরি করবে সেটা দেখলে। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, সে যদি সাহায্য চাইতো তুমি কি তাকে সাহায্য করতে পারতে। এটা হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এর উত্তর হ্যাঁ কিংবা না হয়। সে যদি সাহায্য চাইতো, ইফ হি আস্কড ফর হেল্প, আস্ক ফর ফ্রেজাল ভার্ব, ইফ হি আস্কড ফর হেল্প পাস্টে রয়েছে দেখো, যদি সে সাহায্য চাইতো তুমি কি তাকে সাহায্য করতে পারতে, পারা সামর্থ্য বোঝাচ্ছে, তাই আমি কুডের ব্যবহার করলাম। যদি বলতাম তুমি কি তাকে সাহায্য করতে, তখন কিন্তু উডের ব্যবহার হতো। তো কুড ইউ হেল্প হিম, ইফ হি আস্কড ফর হেল্প, যদি সে সাহায্য চাইতো, কুড ইউ হেল্প হিম, তুমি কি তাকে সাহায্য করতে পারতে। এটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন এবং কুডের ব্যবহার, যেহেতু সামর্থ্য বোঝাচ্ছে। 8 নম্বর এক্সাম্পলটা দেখো, তারা যদি তোমাকে ডাকতো, তারা যদি তোমাকে ডাকতো তুমি কি তাদের সাথে যেতে। এটাও অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এর উত্তর হ্যাঁ কিংবা না। ইফ দে কল্ড ইউ, ইফ দে কল্ড ইউ উড ইউ গো উইথ দেম, তুমি কি তাদের সাথে যেতে। ইফ দে কল্ড ইউ, যদি তারা তোমাকে ডাকতো, তবে, তবে ইংরেজি কিছু নেই এখানে কমা, উড ইউ গো উইথ দেম, তুমি কি তাদের সাথে যেতে, উডের ব্যবহার হলো। তুমি কি তাদের সাথে যেতে পারতে, তবে কুডের ব্যবহার হতো। তো উড আর কুড বুঝতে পারলে তোমরা। এবার আমরা 9 নম্বর এক্সাম্পলে আসছি। 9 নম্বর এক্সাম্পলে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোকে একসাথে মিশিয়ে দেওয়া রয়েছে, খেয়াল করে দেখবে। সে যদি তোমাকে দেখতো সে কি তোমাকে ডাকতো না। এটা দেখো জিজ্ঞাসা চিহ্নও রয়েছে আবার নাও রয়েছে। কিভাবে করবে, ইফ হি স ইউ, সে যদি তোমাকে দেখতো, সাধারণ নিয়ম যেমন আছে তাই। ইফ হি স ইউ উডন্ট, অর্থাৎ উড নট, উডন্ট হি কল ইউ, নটটাকে তোমরা প্রয়োজনে হি এর পরেও বসাতে পারো। উড হি নট কল ইউ, সে কি তোমাকে ডাকতো না। সে কি তোমাকে ডাকতে পারতো না যদি থাকতো, তবে তোমরা উডের পরিবর্তে কুড বসাতে। ইফ হি স ইউ কুডন্ট হি কল ইউ, সে কি তোমাকে ডাকতে পারতো না, আর এখানে ডাকতো না রয়েছে তাই উডন্ট। নেক্সট এক্সাম্পলটা দেখো 10 নম্বর, যদি বৃষ্টি না হতো তবে কি আমি যেতাম না। দুটোই নেগেটিভ, আবার একটা ইন্টারোগেটিভও রয়েছে।
প্রথম পার্টটা শুধু নেগেটিভ, সেকেন্ড পার্টটা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, অবজেক্টিভ টাইপ, ইন্টারোগেটিভ। তোমরা এক্সাম্পলগুলোকে রিপিটেডলি না পড়লে কিন্তু এর যে ডিফারেন্সগুলো সেগুলো ধরতে পারবে না। সেই জন্য রিপিটেডলি পড়ে এটাকে পুরো সরগর করতে হবে। যদি বৃষ্টি না হতো, ইফ ইট ডিড নট রেইন, জানো বৃষ্টি হওয়া তোমরা ইট দিয়ে শুরু করতে হয়। ইফ ইট ডিড নট রেইন, যদি বৃষ্টি না হতো, এবার এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, তবে কি আমি যেতাম না, উডন্ট আই গো। আর যদি বলতাম তবে কি আমি যেতে পারতাম না, কুডন্ট আই গো। তো এখানে দেখো নেগেটিভও রয়েছে, আবার উডটা সাবজেক্টের পূর্বে বসেছে, তাই এটা ইন্টারোগেটিভও হয়েছে। এবার জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা আসছি পরবর্তী পার্টে, সেকেন্ড কন্ডিশনাল কন্টিনিউয়াস, অর্থাৎ এতক্ষণ যেগুলো দেখলাম, তুমি যদি আসতে আমি তোমাকে সাহায্য করতাম। তো এবার বলবো আমরা, তুমি যদি আসতে আমরা খেলতে থাকতাম, অর্থাৎ যে ফলাফল যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে থাকবে, কোনো কিছু চলতে থাকবে এমন বোঝাতে আমরা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল কন্টিনিউয়াস। ইতিমধ্যে তোমরা স্টেট অফ বিং, স্টেট অফ পজিশনে এই কন্টিনিউয়াস ফর্মগুলোকে দেখে নিয়েছো। আরেকটা আবার বলে দিচ্ছি, এটা কিন্তু বর্তমান কল্পনা, অতীত নয়। আমরা যখন থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব সেখানে আমরা অতীতের কল্পনা নিয়ে আলোচনা করব, এখন আমরা বর্তমানের কল্পনা নিয়ে আলোচনা করছি। এবার যে কনস্ট্রাকশনটা তোমরা ফলো করবে সেখানে প্রথম পার্টটা একই থাকবে আগের মতন, প্রথমে একটা ইফ, তারপর সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। আর যে ফলাফল বা সিদ্ধান্তের যে পার্টটা সেটা প্রথমে সাবজেক্ট, তারপরে প্রয়োজন অনুসারে, অর্থ অনুসারে উড মাইটের ব্যবহার করবে, তারপর একটা বি দিতে হবে তোমাদের, বি এবং ভার্বের শেষে আইএনজি। এর আগে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এবার উড বি, কুড বি, মাইট বির সাথে ভার্বের শেষে আইএনজি এবং অবজেক্ট। দেখো এবার এক্সাম্পলগুলো, তুমি যদি আসতে তবে আমি এখন খেলতে থাকতাম, অর্থাৎ আমার খেলাটা চলতে থাকতো এখন। ইফ ইউ কেম আই উড বি প্লেয়িং নাও, আই উডের সাথে একটা বি বসলো, প্লের সাথে আইএনজি বসলো, নাও। ইফ ইউ কেম আই উড বি প্লেয়িং নাও, তুমি যদি আসতে আমি এখন খেলতে থাকতাম। 12 নম্বর এক্সাম্পলটা দেখো, সে যদি হাতে মোবাইল পেত তবে এখন সে পড়তে থাকতো না। এটা দেখো নেগেটিভ রয়েছে, কন্টিনিউয়াসে কিন্তু নেগেটিভ। ইফ হি গট এ মোবাইল ইন হিজ হ্যান্ড, সে যদি হাতে একটি মোবাইল পেত, দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তবে সে কি করতো, তবে এখন সে পড়তে থাকতো না, কমা, তবে ইংরেজি কমা, ইংরেজিতে কিছু নেই। হি উড নট বি রিডিং নাও, তবে সে এখন পড়তে থাকতো না। যদি মোবাইল পেত হাতে তবে সে এখন পড়তে থাকতো না, অর্থাৎ সে মোবাইল পায়নি তাই এখন পড়ছে। এটা পুরোটাই হচ্ছে একটা কল্পনা। 13 নম্বর এক্সাম্পলটা দেখো, তুমি যদি স্কুলে না যেতে তবে তুমি কি করতে থাকতে। এবার হচ্ছে তোমার একটা ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেনের মাধ্যমে এটা কন্টিনিউয়াস ফর্মটাকে দেখানো হয়েছে। ইফ ইউ ডিড নট গো টু স্কুল, পাস্ট ফর্ম রয়েছে, ডিড বসানো তো এটা গো হয়ে গেছে। ইফ ইউ ডিডন্ট গো টু স্কুল হোয়াট উড ইউ বি ডুইং, তবে তুমি কি করতে থাকতে, হোয়াট উড ইউ বি ডুইং। বুঝতে পারলে এটা হোয়াটটা ডাব্লিউএইচ পার্ট এখানে বসানো হলো। আমি খুব কম এক্সাম্পলের মধ্যেই চলে আসছি, বিভিন্ন রকম পার্ট দেখানো হচ্ছে, অনেক এক্সাম্পল দেখালে তো অনেক বড় হয়ে যাবে, তাই একটা একটা করে এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এর উপর বেস করে অনেক সেন্টেন্স তৈরি করো। হোয়াট উড ইউ বি ডুইং, এখানে উড ইউ বি অর্থাৎ সাবজেক্টের আগে উড, তারপরে বি, উড বিটা ভাগ হয়ে গেল, আর তার পূর্বে এখানে ডাব্লিউএইচ কোশ্চেন। তুমি কি করতে থাকতে, তবে তুমি কি করতে, হোয়াট উড ইউ বি ডুইং। চলো নেক্সট পার্ট দেখি। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের, আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করছি এবং তারও অ্যাকশন ভার্ব নিয়ে আলোচনা করছি, যেখানে কিছু করা বোঝাচ্ছে। ইতিমধ্যে আমরা হওয়া এবং অধিকারে থাকা নিয়ে আলোচনা করে ফেলেছি, আজকে আমরা শুধুমাত্র কিছু করা বোঝালে সেই অ্যাকশন ভার্বের আলোচনা করছি। সেখানটায় যদি প্যাসিভ করতে হয়, এবার কিন্তু তোমার যে ইফের সাথে যেই বাক্যের অংশটা থাকবে, বাক্যাংশ থাকবে, ক্লজ থাকবে, সেটাকেও প্যাসিভ করা যায়, এবং এর যে ফলাফল পার্ট বা সিদ্ধান্তের পার্ট সেটাকেও প্যাসিভ করা যায়। তো সেই ফর্মুলা অনুযায়ী প্যাসিভ করতে গেলে তোমাকে প্রথমে ইফ দিতে হবে, তারপর সাবজেক্ট, তারপর একটা বি ভার্ব। এখন বি ভার্বটা তোমার পাস্টে থাকবে, হয় ওয়াজ নয়তো ওয়্যার, ওয়াজ ওয়্যারের মধ্যে কিছু একটা বসবে, তারপর সবসময় ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। পরবর্তী পার্টে তোমরা প্রথমে সাবজেক্ট বসাবে, তারপর মডেল অনুসারে উড, কুড, মাইট ইত্যাদি বসতে পারে, তারপর বি ভার্ব না শুধু বি, এবং ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। আমি আরেকবার বলে দিই, ইফ, সাবজেক্ট, এখানে ওয়াজ বা ওয়্যার, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, আর তারপর সাবজেক্ট, উড, কুড আর মাইট যে কোনো একটি, তারপর বি, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট।
দেখো, তাকে যদি ডাকা না হতো তবে তাকে কি এখানে দেখা যেত? দেখো, দুটোই প্যাসিভে রয়েছে, অর্থাৎ তাকে কে ডাকছে সেটা বলা নেই, হ্যাঁ, তাকে এখানে কে দেখছে সেটাও বলা নেই, দুটো পার্টি প্যাসিভে রয়েছে। এর আগে তোমরা স্টেট অফ বিইং, স্টেট অফ পজিশনে তোমরা দেখেছো যে প্রথম পার্টে কিন্তু প্যাসিভ ছিল না, কারণ তার প্যাসিভ হতো না। এবার কিন্তু যেহেতু অ্যাকশন ভার্ব, তাই দুটো পার্টি প্যাসিভ করা যাবে। তুমি যদি তুমি যদি তাকে যদি ডাকা না হতো তবে তাকে কি এখানে দেখা যেত? ইফ হি ওয়াজ নট কল্ড, নেগেটিভও রয়েছে দেখো, ইফ হি ওয়াজ নট কল্ড, কমা, তবে উড হি বি সিন হিয়ার, তাকে কি এখানে দেখা যেত? উড হি বি সিন হিয়ার। এখানে যেহেতু এটা ইন্টারোগেটিভ, তাই উডটাকে আমি সাবজেক্টের আগে বসিয়েছি এবং হি পরে হচ্ছে বি এর ব্যবহার হলো এবং ভার্বের থার্ড ফর্ম। আরেকটা এক্সাম্পল দেখো, বইটি যদি কেনা হতো তবে আমাদের পড়ানো যেত। ইফ দ্য বুক ওয়াজ বট, এবার এই নিয়মটাকে সোজাসুজি ফলো করা হয়েছে। এখানে যেহেতু একটা নেগেটিভ একটা ইন্টারোগেটিভ রয়েছে, তাই এই নিয়মটাকে সোজাসুজি তোমরা মেলাতে পারবে না, কিন্তু এটার সাথে এই নিয়মটাকে, এই এক্সাম্পলটাকে মেলাতে পারবে। বইটি যদি কেনা হতো, ইফ দ্য বুক ওয়াজ বট, কে কিনবে সেটা বলা নেই, সাবজেক্ট কাজ করছে না, অতএব এটা প্যাসিভ। ইফ দ্য বুক ওয়াজ বট, তবে তোমাদেরকে পড়ানো যেত, কমা, কমা মানে তবে, ইউ উড বি টট, তোমাদেরকে পড়ানো যেত। তো আজকে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের অ্যাকশন ভার্ব নিয়ে আলোচনা করলাম। তো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আজ এখানেই শেষ হয়ে গেল। এরপরে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে শুরু করব। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই ভিডিওগুলো দেখবে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে লেটেস্ট ভিডিও যেগুলো, সেগুলো সবচেয়ে নিচের দিকে রয়েছে। আজ এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, বাই।